আচ্ছা, আজকে মূলত আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে খেলাধুলা করব, ঠিক আছে? পড়াশোনা তো আমরা অনেক করছি, আজকে একটু খেলাধুলা করব, মজা করব এটা নিয়ে। তো এখন সিম্পল মানে কিন্তু সহজ না। অনেকের একটা ধারণা সিম্পল মানে সহজ, এটা একদম ফাও কথা। তার মানে সিম্পল মানে সহজ না। সিম্পল সেন্টেন্স মানে সহজ সেন্টেন্স, ব্যাপারটা এটা না। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট একটা, ভার্ব একটা থাকবে, কিন্তু বাক্যটা যত ইচ্ছা তত বড় হইতে পারে। তবে সত্য হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং একাধিক সাবজেক্ট ভার্বও থাকতে পারে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। এবং সিম্পল মানে সহজ, ব্যাপারটা এটা না, ঠিক আছে? মূল ব্যাপার হচ্ছে সিম্পল মানে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এটা হচ্ছে মূল ব্যাপার। বুঝতে পারছি? এখন সিম্পলকে আমরা বলে থাকি ফাদার অফ কমপ্লেক্স। রিজন কি? কমপ্লেক্স সহজে বোঝা যায় কিন্তু সিম্পল বোঝা যায় না। আমি যদি একটু বাক্য দেখাই, এটা একটা সিম্পল বাক্য, এর চাইতে বড় বড় সিম্পল বাক্য আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। রাইটিং এর একটা দুটো ক্লাস করলে লিখতে পারবেন। তো এখন এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন দেখেন তো, এটা আপনি একবারে পড়ে বুঝেন কিনা। ডিসপাইট দ্য কিসের অ্যাবিলিটি নিউমারাস ওভার দ্য কাউন্টার ড্রাগস দ্য বেস্ট রেমেডি ফর আ কমন কোল্ড ভাইরাস, সেটা কি? স্টিল গেটিং লটস অফ রেস্ট, ড্রিঙ্কিং লটস অফ লিকুইড, স্পেশালি ওয়াটার। এখন এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা বেসিক দুর্বল, তারা এটা কয়েকবার পড়েও বুঝতে পারবেন না যে কি বুঝাইতে চাচ্ছে রাইটার, ঠিক আছে? অথচ এটা একটা সিম্পল সেন্টেন্স, অথচ এটা একটা সিম্পল সেন্টেন্স, রাইট? এটা যদি কমপ্লেক্স হইতো বোঝা যাইতো। বাক্যটা যদি কমপ্লেক্স হইতো এখানে দো অলদো থাকতো, ঠিক আছে? দো অলদো দিয়ে বাক্যটা গঠন করা হইতো, তখন আপনি পড়ে বুঝে যাইতেন। এখন ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এগুলো দেয়া হয়েছে সিম্পল করার জন্য, কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে গেছে আপনার জন্য। তার মানে সিম্পল মানে সহজ না, এটা হচ্ছে ফাদার অফ কমপ্লেক্স। এখন আমাদের দেশের স্টুডেন্টরা যেটা মনে করে সিম্পল মানি আই ইট রাইস। কি মনে করি আমরা? সিম্পল মানি আই ইট রাইস। আসলে কি তাই? আসেন, তো একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে বড় করা হয় এগুলো তো আমরা শিখবো। একটা সিম্পল সেন্টেন্সকে বড় করার দুইটা টেকনিক, এগুলো আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তার মধ্যে একটা টেকনিক হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা নিয়ে আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও আলোচনা হয় না। কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্যকে বড় করে, এই ব্যাপারটা জানলে আপনি বিবিসি সিএনএন মানের, অর্থাৎ ইন্টারন্যাশনাল জার্নালিস্টদের মতো আপনি লিখতে পারবেন, যদি এই ব্যাপারটা আপনার জানা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রি মডিফাই পোস্ট মডিফাই। কি বললাম? প্রি মডিফাই পোস্ট মডিফাই, এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে। এই দুইটা আপনার লাগবে বাক্যকে বড় করার জন্য। তাহলে বাক্য করার জন্য দুইটা জিনিস লাগবে। সিম্পল বাক্য বড় করার জন্য, কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা কথা বলতেছি না, ওগুলো সহজ, ঠিক আছে? তো সিম্পল বাক্য বড় করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো গঠন করা জানা, আর একটা হচ্ছে প্রি মডিফাই পোস্ট মডিফাই, যেগুলো আপনারা স্কুল কলেজে পড়ে আসছেন। ইন্টার একটা টপিকস আছে, মডিফায়ার নামে একটা টপিকস আছে, ওখানে মনে হয় 5 নম্বরের একটা কোশ্চেন হয়, কিন্তু ওটা যে কেন করানো হয় আপনারা সেটাই জানেন না। ওখানে জাস্ট কিছু শূন্যস্থান পূরণ দেয় প্রি মডিফাই করার জন্য, পোস্ট মডিফাই করার জন্য। হয়তোবা মুখস্থ করে আসছেন কিন্তু বাস্তবিক ব্যবহারটা শেখা হয়নি। এখন আমরা সিম্পল নিয়ে জাস্ট হালকা কিছু ধারণা দিব। সিম্পল আসেন। সিম্পল মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা নিয়ে বলার কিছু নেই। এখন এটা বড় করা কিছু ব্যাপার স্যাপার দেখবো, এবং সিম্পলের মধ্যে কি কি থাকে। তো প্রথমে আমরা এখানে কিছু কমা দিছি ও এন্ড দিছি। তার মানে একটা সিম্পল সেন্টেন্সে কমা এবং এন্ড দিয়ে বাক্যটাকে বড় করা যায়, ইনফরমেশন অ্যাড করা যায়। ধরেন আপনি বললেন যে সিম্পল বাক্য লিখলেন আই ইট রাইস, আপনি রাইস লিখলেন, আই ইট রাইস। এখন কমা দিয়ে আপনি আরো কিছু খাবারের নাম যুক্ত করেন। আপনি রাইস খান, আর কি খান? আপনি মিট খাইতে পারেন, চিকেন খাইতে পারেন, কমা দেন, চিকেন, মিট। বা আপনি কফি খান, টি খান, এবং শেষের ইনফরমেশন দেওয়ার জন্য আপনি অ্যান্ড দিয়ে শেষের ইনফরমেশনটা অ্যাড করে দেন। তার মানে একটা সিম্পল বাক্যকে বড় করার কমন টেকনিক হচ্ছে কমা দিয়ে দিয়ে ইনফরমেশন অ্যাড করা, কমা দিয়ে দিয়ে ইনফরমেশন অ্যাড করা। তো এটা কমপ্লেক্সের ভিতরে কিন্তু সিম্পল থাকে, হ্যাঁ।
এই বাক্যটা দেখেন, আমি যদি আপনাদের একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আনছি। সাবজেক্ট হচ্ছে দে ওয়ার প্লেসেস অফ গ্যাদারিং, তাহলে একটা ইনফরমেশন দিল গ্যাদারিং। স্টেপ ওয়েল, দেই বলতে এখানে স্টেপ ওয়েল, এটা ক্যামব্রিজ থেকে নেওয়া হয়েছে। স্টেপ ওয়েল মানে এটা জায়গার নাম। স্টেপ ওয়েল ছিল প্লেসেস অফ গ্যাদারিং, গ্যাদারিং এর প্লেস মানে যেখানে যায় মানুষ গ্যাদার করে। একটা ইনফরমেশন দিল গ্যাদারিং, রাইট? এখন পরের ইনফরমেশনটা হচ্ছে লেইজার, তখন তারা কমা দিয়ে লেইজারটা যুক্ত করে দিল। এখন প্রেপোজিশন অফ দিল, এটা চাইলে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। একবার তো অফ দিয়ে দিছে, এটা আপনি চাইলে কমন নিয়ে নিতে পারেন। কমন নিয়ে দিতে বা না দিলেও হয়, এখন তারা দিয়েছে, আপনি এটা শেখেন, আপনিও দিতে পারবেন। তাহলে একটা ইনফরমেশন কি বলেন? একটা ইনফরমেশন হচ্ছে গ্যাদারিং, কমা দিয়ে দিল লেইজার, আরেকটা কমা দিয়ে দিল রিল্যাক্সেশন, এন্ড সর্বশেষটা দেওয়ার আগে দিল এন্ড দিয়ে দিল ওয়ার্শিপ। তাহলে এই যে সিম্পল বাক্যটারে বড় করা হয়েছে, এখানে কয়টা ইনফরমেশন অ্যাড করা হয়েছে বলেন? কয়টা নাউন যুক্ত করা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটু সহজ ব্যাপার। এখন আপনারা অনেকেই এটা জানেন কিন্তু ব্যবহার করেন না রাইটিং এ, এটা সমস্যা। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে ব্যবহার করা, লিখতে পারা। এটা আয়ত্ত করতে হবে। তা জেনে রেখে দিলেন হবে না, জেনে রেখে দিলেন হবে না, ঠিক আছে? এইভাবে সিম্পল স্যাটিসফাইড এটা বড় করলো। আচ্ছা, এরপরে আসেন। এখন তারা তো বললো এটা গ্যাদারিং এর প্লেস, এটা লেজারের প্লেস, সেটা কাদের জন্য তারা ফর দিয়ে বলে দিল, এটা যারা ব্লেজার্স আছে তাদের জন্য, সকল ব্লেজারদের জন্য। বাট দা লোয়েস্ট কাস্ট, যারা নিম্ন জাতি আছে তারা ছাড়া আর বাকি সকল গ্রামবাসীদের জন্য এটা গ্যাদারিং এর প্লেস, এটা লেজারের প্লেস, রিল্যাক্সেশন এন্ড ওয়ার্শিপের প্লেস। তো আমরা মূলত বাক্য এখানে বুঝার ব্যাপার নিয়ে কথা বলছি না, মূল বাক্যটা কিভাবে বড় হয়েছে সেটা দেখতেছি। এই যে বাট সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়, এই বারটা ব্যবহার হয়েছে কি হিসেবে? দেখি একটু সবাই কমেন্ট করেন, এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? প্রেপোজিশন নাকি কনজাংশন? কি হিসেবে ব্যবহার হয়েছে বাট? বাট কি হিসেবে ব্যবহার হয়েছে? ওই দেখো পোলাপাইন কনজাংশন বলতেছে। পোলাপাইন বেসিকে এত দুর্বল এখনো। প্রেপোজিশন হিসেবে, ঠিক আছে? কারণ কনজাংশন কি করে? দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, সাবজেক্ট ভার্ব থাকতে হবে। আর প্রেপোজিশন জাস্ট, প্রেপোজিশন একটা সেন্টেন্সকে কানেক্ট করতে পারে, সেটা আমরা এখন দেখবো না। প্রেপোজিশন এখানে, প্রেপোজিশনের পর নাউন বসে, দেখেন। এখন বাট কখন কনজাংশন কখন প্রেপোজিশন বুঝবেন কিভাবে? বাটের পর যদি নাউন থাকে, দেখেন দা লোয়েস্ট কাস্ট, দা আর্টিকেলের পর নাউন বসে, তো এই জন্য বাটটা প্রেপোজিশন, প্রি প্রেপোজিশন এটা, ঠিক আছে? তো বাট যখন প্রেপোজিশন হয় তখন বাটের মিনিং হচ্ছে ছাড়া, মানে উইদাউট। আই লাইক এভরিওয়ান বাট ইউ, আমি তোমাকে ছাড়া সবাইকে লাইক করি, পছন্দ করি। ওকে, সো তাহলে বাটটা এখানে বসছে প্রেপোজিশন হিসেবে, বুঝছি সবাই? তাহলে সিম্পল সেন্টেন্সে অ্যান্ড বাট এগুলো বসতে পারে। অনেকে মনে করেন বাট অ্যান্ড এগুলো মনে হয় কম্পাউন্ড সেন্টেন্সে বসে, এই যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে, এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হয়। এখন অ্যান্ড বাট এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে কখন বসে? যখন এটা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, রাইট? অথবা সাবজেক্টটাকে কমন নেয় যখন দুইটা ভার্বকে কানেক্ট করে, দুইটা কাজকে কানেক্ট করে। কিন্তু এদেরকে চাইলে ইউজ করে করে আপনি একাধিক নাউন কানেক্ট করতে পারবেন, যেমন আমরা অ্যান্ড দ্বারা, কমা দ্বারা একাধিক নাউন কানেক্ট করছি এবং সর্বশেষ নাউনটা আমরা বার্ড দিয়ে কানেক্ট করছি, এই জন্য এটা প্রেপোজিশন। তো এটা সিম্পল সেন্টেন্স ব্যবহার হতে পারে। পার্টিসিপল, পার্টিসিপল সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সকে বড় করা হয়, এবং পার্টিসিপল নিয়ে ডিটেলস আলোচনা দরকার, আলোচনা হবে। মানে আমাদের দেশে ওই একটা জিনিস নিয়ে মারামারি হয়, জিরান হবে না পার্টিসিপল হবে, ফাও মারামারি, ফাও তর্কাতর্কি, এটা জেনে, এটা পার্টিসিপল, বেদরকারি পড়াশোনা, ঠিক আছে? এখন বার প্লাস আইএনজি হইলে, বারের সাথে আইএনজি যুক্ত করে আমরা পার্টিসিপল ব্যবহার করি, সেটা আবার তিন রকমের হতে পারে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তিনোটার ব্যবহার ভালো করে বাক্যে বুঝতে হবে। এবং তিনোটাই সিম্পল সেন্টেন্স ব্যবহার করা হয়, মানে তিনোটা দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়, ঠিক আছে? ইনফিনিটিভ, ইনফিনিটিভকে 8 ভাবে লেখা যায়, এটা আপনারা ভালো করে শিখবেন। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার হয়।
প্রেপোজিশন তো বুঝছি আমরা, ওয়াইল, ওয়েন, এগুলো সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, জানেন তো, হ্যাঁ। ওয়াইল এর পর আইএনজি দিয়ে ব্যবহার করবেন। ওয়াইল, যেমন ধরেন ওয়াইল মানে একটা সময়কে বোঝায়, একটা সময়। এখন আপনি যদি বলেন যে পড়ার সময়, তাহলে কি বলবেন? ওয়াইল রিডিং, লেখার সময় ওয়াইল রাইটিং। বুঝতে পারছি। ওয়েন এর পরে আপনি আইনজি ওয়েন প্ল্যানিং, আমি যদি বলি ওয়েন প্ল্যানিং, তাহলে প্ল্যানিং এর সময় মানে পরিকল্পনার সময়। ওয়েন প্ল্যানিং সামথিং, কোনো কিছু পরিকল্পনার সময় তোমার এটা করা উচিত, ওইটা করা প্রয়োজন। এভাবে আপনি বাক্য গঠন করতে পারবেন এগুলো দিয়ে। এখানে একটা বাক্য দেখাচ্ছি, দেখেন, ডোন্ট ওয়াচ টেলিভিশন। ডোন্ট ওয়াচ টেলিভিশন ইম্পারেটিভ বাক্য, নিষেধ করতেছে। টিভি দেখো না কখন? ওয়াইল রিডিং বুকস, বই পড়ার সময় টিভি দেখো না। তাহলে বলেন তো, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স? ওয়াইল দেখে কি বলবেন? দেখি একটু কমেন্ট করেন, ওয়াইল আছে, এখন এটা কি সিম্পল না কমপ্লেক্স? বলা পাইন দেখি, কমেন্ট করেন। হুম, সিম্পল, বুঝছেন? ওকে, মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, আমি কমেন্ট হাইড করে দিচ্ছি। তাহলে এটা সিম্পল, এগুলো সিম্পলের ব্যবহার হয়, আমরা আস্তে আস্তে আরো দেখবো। তারপরে প্রি মডিফাই, পোস্ট মডিফাই। তো পোস্ট মডিফাই এর একটা কমন ব্যাপার হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ যখন বাক্যে নাউন থাকে, তখনই আসলে আমরা এগুলো দেখব, যে একটা সেন্টেন্সের নাউন আছে মানি আপনি বাক্যটা নিয়ে খেলা শুরু করতে পারবেন। ঠিক আছে, ওয়াইল প্রেপোজিশন হিসেবে বসতে পারে যদি এটার পর নাউন বসে, হ্যাঁ। আর যদি সেন্টেন্স বসে সেটা তো অন্য হিসাব। এখন রহিম একটা নাউন না? একটা নাউন। এখন আপনি এটা পোস্ট মডিফাই করবেন, এটা হচ্ছে পোস্ট মডিফাই, অর্থাৎ নাউনের পরে যে মডিফাইটা করবেন এটা পোস্ট মডিফাই, আগে করলে ফ্রি মডিফাই। এখন পোস্ট মডিফাই মানে হচ্ছে তার সম্পর্কে কিছু একটা বলা। এখন রহিম কি, আপনি বললেন যে আ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড স্টেটম্যান, অথবা আপনি তার সম্পর্কে যে কোনো একটা তথ্য দিতে পারেন। আমরা এখানে পলিটিশিয়ান বলছি, আপনি রাইটার বলতে পারেন, আপনি প্লেয়ার বলতে পারেন। অর্থাৎ এক্স্যাক্টলি আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটাই লিখবেন, এটা হচ্ছে মূল কথা। এখন এখানে খেলার আরো অনেক অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা দেখবো। বাক্য বড় করার ব্যাপারটা, এই জায়গায় আমরা যখন একটা অ্যাপোজিটিভ দিলাম, এটা চাইলে আমরা কমপ্লেক্স, তখন আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে এটা বড় করতে পারতাম। সেগুলো তো আজকের বিষয় না। তাহলে বাক্যে নাউন আছে মানে খেলা শুরু, ঠিক আছে। তো প্রথম খেলাটাই হচ্ছে অ্যাপোজিটিভ নিয়ে, যে নাউনের পরে একটা কমা দিবেন, যেখানে অ্যাপোজিটিভটা শেষ হবে সেখানে একটা কমা দিবেন, ব্যাস। সাবজেক্ট হচ্ছে রহিম, বার হচ্ছে ওন। তাহলে রহিম জিতছে, কি জিতছে? নোবেল প্রাইজ। কিসের জন্য? ফর লিটারেচার। তাহলে সাহিত্যে রহিম কি পাইছে? নোবেল পাইছে, এটা হচ্ছে মূল কথা। এখন রহিমটা কে ছিল সেটাই আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে এটা কানেক্ট করে দিলাম। এখন আমারে বলেন, এই বাক্যটা কিন্তু এত ছোট না, আপনি খাতায় লিখলে বুঝতে পারবেন, হ্যাঁ। খাতায় লিখলে দেখবেন যে মোটামুটি একটা বড় বাক্য, কিন্তু এটা সিম্পল বাক্য। এখন আপনি এটা লিখে শিখে গেছেন, হ্যাঁ। ওকে, একইভাবে এটা দেখেন, আলাস্কা একটা নাউন। এখন ব্যক্তি হইতে পারে, নাউন বস্তু হতে পারে। অ্যাপোজিটিভ বোঝা দরকার না, অ্যাপোজিটিভ আমি তো বলছি, অর্থাৎ নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া। যেমন এখানে আলাস্কা সম্পর্কে একটা তথ্য দিলাম, তথ্য দিব কয়েকটা শব্দগুচ্ছ দিয়ে। যেমন ধরেন, দ্য গ্রেটেস্ট স্টেট ইন দ্য ইউএস। ইউএস এর এটা কি? লার্জেস্ট। আচ্ছা, লার্জেস্ট স্টেট মানে বড় স্টেট আর কি, বড়। অ্যাপোজিটিভ মানে নাউন সম্পর্কে আপনি একটা ইনফরমেশন দিবেন, সেটা কয়েকটা শব্দগুচ্ছের মাধ্যমে দিবেন। নাউন, সেকেন্ড। কি বলছেন রাজু আহমেদ? নাউন সেকেন্ড, বুঝি নাই কথা। আচ্ছা, যাই হোক। অ্যাপোজিটিভ মানে কিছু না, নাউন সম্পর্কে একটা ইনফরমেশন, এটাই।
অর্থাৎ আপনি ধরেন, আমি বললেন আই, আই, আই বললেন, তো আপনার সম্পর্কে এটা তথ্য দিতে চাচ্ছেন। ওকে, এটা কমা দেন, এবার বলেন আ স্টুডেন্ট অফ ইংলিশ কনফিডেন্স প্রো, কমা দেন, এখানে লিখেন আই আ স্টুডেন্ট অফ ইংলিশ কনফিডেন্স প্রো, দেন কি বলতে চাচ্ছেন বলেন। বুঝতে পারছি, এটাই হচ্ছে পজিটিভ ফ্রেজ। বুঝলে সহজ, না বুঝলে আরো সহজ। আচ্ছা, গেল এটা, হ্যাঁ। ওই কি ভার্ব থাকে না, নাও থাকতে পারে, পার্টিসিপল হতে পারে, পজিটিভ ফ্রেজ পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব আইএনজি দিয়ে নাউনের ইনফরমেশন হিসেবে কাজ করে। শফিক, অ্যাপোজিটিভ কি হিসেবে কাজ করে? নাউনের ইনফরমেশন, নাউন সম্পর্কে একটা তথ্য দেয়। আচ্ছা, নাউনের সেকেন্ড পরিচয় পজিটিভ। হ্যাঁ, রাজু আহমেদ বলছেন। নাউনের সেকেন্ড পরিচয় বলতে, অর্থাৎ আমি এখন ধরেন আই বললাম, এখানে লিখলাম না, ওটা মুছে ফেলছি, আই বললাম। আই মানে আমি, আমি কে? আপনার পরিচয় কি? তা আপনার সম্পর্কে বললেন স্টুডেন্ট অফ ইংলিশ কনফিডেন্স প্রো। তাহলে এখন আপনাকে চিনতে আর একটু সুবিধা হচ্ছে, বুঝতে পারছি, বা আপনার সম্পর্কে জানতে আর একটু সুবিধা হচ্ছে। আচ্ছা, এগুলো তো গেল। তো আসেন এখন আমরা খেলবো অন্য জায়গায়, এগুলো কমন ব্যাপার। সেটা হচ্ছে, ধরেন আপনি দুইটা সিম্পল বাক্য লিখতে চাচ্ছেন, দুটা সিম্পল বাক্যে সাবজেক্ট সেম। কি বললাম? দুটা সিম্পল বাক্যে সাবজেক্ট সেম। এখন দুটা সিম্পল বাক্যে সাবজেক্ট যদি সেম হয়, তাহলে সাবজেক্টে দুইবার লেখার দরকার নেই। সাবজেক্টের আপনি কমন নেবেন, কমন নিয়ে আপনি বাক্যটা লিখবেন। কিভাবে লিখবেন সেই ব্যাপারটা আমরা শিখবো, ঠিক আছে? আসেন, যে কোনো টেন্সে হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। দেখেন, দে রিয়েলাইজ দ্য ফিউটিলিটি অফ ভায়োলেন্স, দে চেঞ্জ দেয়ার পলিসি। এখানে সাবজেক্ট হচ্ছে দেই, দেই হচ্ছে দুটোটা সেম। তো এখানে আপনি কি করবেন, যে কোনো একটা ভার্বের সাথে মিনিং অনুযায়ী আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এটা শুরুতে হয়েছে, তারপর একটা পরে সেন্টেন্সটা পরে হয়েছে, ওটার সাথে আপনি আইএনজি করে দিবেন, পার্টিসিপল করে দিবেন। অর্থাৎ এভাবে, রিয়েলাইজিং দ্য ফিউটিলিটি অফ ভায়োলেন্স, এর পরে বাক্যটা যেমনি আছে আপনি লিখে দেন, এটা শেষে একটা কমা দিবেন, তারপর লিখে দেন দে চেঞ্জ দেয়ার পলিসি। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল ভার্সন, এটা হচ্ছে সিম্পল। এই দুইটাও সিম্পল ছিল, অর্থাৎ দুইটা সিম্পল মিলে নতুন একটা সিম্পল। এখান থেকে আপনি শিখে গেলেন যে সিম্পল বাক্যে কিভাবে ইনফরমেশনটা অ্যাড হচ্ছে। এখন আমি যদি বলি রিয়েলাইজিং এ সাবজেক্ট কে, উত্তর হবে এখানে আছে দেই। কিভাবে বুঝলাম? কারণ সাবজেক্ট সেম বলেই তো আমরা কমন নিছিলাম, তো এইটা দ্বিতীয়বার লিখি নাই, লিখছি দ্বিতীয়বার লিখি নাই, রাইট? আচ্ছা, দেই রিয়েলাইজিং দ্য ফিউটিলিটি অফ ভায়োলেন্স, দে চেঞ্জ দেয়ার পলিসি। আরেকটা এক্সাম্পল দেখেন। এখন আপনি কি করবেন? আপনি কি এভাবে দুইটা সেন্টেন্স লিখে লিখে কানেক্ট করবেন? দরকার নেই, আপনি সরাসরি লিখবেন। সাবজেক্ট আপনি ভাবলেন যে আপনার সম্পর্কেই বলতেছেন, ওকে। আপনি ধরেন বই পড়ছিলেন, পড়ে সেটা পরবর্তীতে লাইব্রেরিতে রিটার্ন করে দিয়েছেন। তো আপনি লিখলেন যে রিডিং দ্য বুক, বই পড়ে, আই রিটার্ন ইট টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিটা রিটার্ন করেছিলাম। বুঝতে পারছি? ফার্স্ট সেন্টেন্সটা যদি সেকেন্ডে দেন, আমি বলছি যেটা, যে কাজটা আপনি আগে করছেন সেটা আগে লিখবেন। আপনি কি বইটা আগে রিটার্ন দিচ্ছেন না আগে পড়ছেন? অবশ্যই আপনি আগে পড়ছেন, পড়ার পরে তো রিটার্ন করছেন, তাই না? আপনি যদি বলেন যে রিটার্ন করিয়া আমি বইটা পড়েছি, তো কেমন হইলো ব্যাপারটা? রিটার্ন করে পরে লাইব্রেরিতে রিটার্ন করে পড়ছেন, নাকি পড়ে লাইব্রেরিতে রিটার্ন করছেন? তো আপনি লেখার সময় এটা খেয়াল রাখবেন যে আপনি কোন কাজটা আগে করছেন। যে কাজটা আগে করছেন সেটা আইএনজি দিয়ে শুরু করবেন, আর পরের কাজটা তো আপনি সাবজেক্ট ভার্ব দিয়ে এভাবে লিখবেন। বুঝতে পারছি? ধর আজকে সারাদিন আপনি দুইটা কাজ করছেন। প্রথমে কোন কাজটা করছেন? হয়তো আপনি রুম পরিষ্কার করছেন, তো আপনি বলেন যে ক্লিনিং দ্য রুম, ওকে। অথবা ক্লিনিং মাই রুম, কমা দেন, কমা দিয়ে এরপর কি করছেন আপনি? রুম পরিষ্কার করে আপনি হয়তো বা রান্না বান্না করছেন। হাউস ওয়াইফ হইলে তারা হয়তো বা রুম পরিষ্কার করে রান্না বান্না করে, অথবা এমনও হইতে পারে রান্না বান্না করে রুম পরিষ্কার করছে। এখন যেটা আপনি আগে করছেন সেটা লিখেন আপনি।
বুঝতে পারছি? অর্থাৎ হ্যাবিটটা এখন থেকে তৈরি করে ফেলতে হবে। এখন এটা এখানে শিখলেন, শিখে রেখে দিলেন, লাভ নাই, 2 পয়সারও লাভ নেই। ফি মডিফাই কি সম্পর্কে বলে? ফি মডিফাই, ফি মডিফাই সব নাউন সম্পর্কে বলে, নাউন। যত সব খেলা নাউনকে নিয়ে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের খেলা হচ্ছে ভার্বকে নিয়ে। সেগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? এখন আমারে বলেন, এভাবে সবাই লিখতে পারবেন কিনা? দুইটা কাজ, যে কোনো দুইটা কাজ থিঙ্কিং করেন। থিঙ্কিং করে সবাই এখন বাক্য লিখেন, দেখি পারেন কিনা। দুইটা কাজ থিঙ্কিং করেন, আজকে সারাদিন আপনি ধরেন দুইটা কাজ করছেন। সাবজেক্ট আপনি নিজে একা দুইটা কাজ করছেন। যে কাজটা আগে করছেন সেটা আইএনজি দিয়ে লিখেন, আর পরের কাজটা সাবজেক্ট ভার্ব দিয়ে লেখেন। পারবেন না? দুইটা কাজ আজকে কি কি করছেন? নাকি সারাদিন ঘুমাইছেন? ওকে। তো এই যে এই টেকনিকটা বললাম, এটা একদম ইজি, বুঝে গেলে এটা আপনি নিজে তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? আই কুকড অলসো, আই ওয়াজ এট দ্য ফুড। আই ওয়াজ দরকার নাই, আই এট বললে হবে। বুঝতে পারছি? তো এই দুইটারে কানেক্ট করেন না, সাবজেক্ট যেহেতু সেম। রাজু আহমদ লিখছেন অপারেটিং কম্পিউটার, কমা আর দ্যাট লাগবে না। আই ওয়াচ। ওয়াচড যদি ফার্স্ট ফর্ম হয় ইডি যুক্ত করেন, ফার্স্ট ফর্ম হলে এস বাই এস লাগবে। আই ক্লিনিং মাই রুম, বলা ফাইন, আই কেন দিছেন? ক্লিনিং মাই রুম কমা দেন। সিম্পল করতেছেন, হ্যাঁ। ধরেন আমি একটা উদাহরণ দিই। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ যে কয়ারে লিখছেন। ও আচ্ছা, এখানে তো লেখা যাবে না। আচ্ছা, এইভাবে লিখি। মাসুম বিল্লাহ এইভাবে লিখছেন, আই ক্লিনিং, আই ক্লিন হবে না, ক্লিনিং। ওকে। মাই রুম, একটা কমা দেন। আর আপনি দেন কথাটা লিখা লাগবে না, বুঝতে পারছি? ক্লিনিং মাই রুম, আই কুকড ফিশ, হয়েছে। আই রিটার্ন দ্য বুক টু দ্য লাইব্রেরি। লাস্টে রিডিং দিলে কি বোঝা যায়? গোয়িং দ্য মার্কেট, আই কাট মাই হেয়ার। ওই দেখো দেখো পোলাপাইন, মার্কেটে যায় আপনি নিজে নিজে চুল কাটাই ফেলছেন, এভাবে বলা যাবে না তো। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। গোয়িং, গোয়িং এর পরে টু দিলে ভালো হয়। ঠিক আছে। আই কাট মাই হেয়ার মানে আপনি চুল কাটছেন, আপনি চুল কাটছেন না চুল কাটাইছেন কোনটা? তাহলে লিখবেন আই হ্যাভ মাই হেয়ার কাট। আর চুল যদি কাটান, অলরেডি কাটাই ফেলছেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে আই হ্যাড হেয়ার কাট। বুঝতে পারছি? পজিটিভ, এই পোলাফাইন পজিটিভের ক্লাস হয়েছিল না? দেখি কমেন্ট করেন তো। টিং দ্য ফুড, পজিটিভের ক্লাস হয়েছিল? গিভিং ইন এক্সামিনেশন নাও, ডুইং। আচ্ছা, পজিটিভের ক্লাস হইলে এই ভুলটা কেন করতেছেন? ওপেনিং দ্য ডোর, স্টার্টেড দ্য ওয়ার্ক, হ্যাঁ হচ্ছে, চেষ্টা করলে হবে। আর এখন ধরেন এখানে যে ভুলটা করছে, এখন সেই কিন্তু আজকের ক্লাস থেকে কিছুটা শিখছে, কেন? কারণ সে ভুল করছে, ভুল করে এখান থেকে শিখছে। এখন যারা ধরেন লিখতেছে না, ভুল হবে এই ভয়ে যারা লিখতেছে না, তারা কিন্তু শিখতেও পারবে না। যে ভুল করে সেই শিখে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যে ওর মাধ্যমে যারা জানে না তারাও শিখে গেলেন, হ্যাঁ। ওকে, গোইং টু মার্কেট, আই হ্যাড মাই হেয়ার কাট। এখন ফিউচার হইলে আমি চুল কাটাবো, তাহলে আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, এভাবে লিখবেন। আচ্ছা, যাই হোক। এই যে দেখেন আপনারা এখন পারতেছেন, হ্যাঁ। আপনাদের ফুল ফুটতেছে আস্তে আস্তে। এবার আসেন আরেকটা সিম্পল নিয়ে আমরা কাজ করব, যেখানে সাবজেক্ট থাকবে ভিন্ন। সাবজেক্ট ভিন্ন এটা থাকবে। আই স দ্য ফক্স, ইট ওয়াজ চেসিং আ র্যাবিট। সাবজেক্ট ভিন্ন হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, দীপ চৌধুরী সুন্দর কোশ্চেন করছেন।
আইএনজি দিয়ে যে কোনো টেন্স লিখতে পারবেন, যে কোনো টেন্স। আপনি যদি সিম্পল বাক্য লিখতেছেন, তাই না, যে কোনো টেন্স লিখতে পারেন, এবং পরবর্তীতে আপনি যেই টেন্সটা লিখবেন সেটা অনুযায়ী আইএনজির মিনিংটা হবে। অর্থাৎ আপনি যদি ফিউচার লেখেন তার মানে আইএনজিটা ফিউচারে ছিল, আপনি যদি ফার্স্টে লিখেন তার মানে আইএনজিটা ফার্স্টে ছিল। বুঝতে পারছি? যেটা আমাদের প্রথম এক্সাম্পল দেখেন, এখানে রিয়েলাইজড ফার্স্ট ফর্ম ছিল, ফার্স্ট ফর্মের সাথে আইএনজি করছি। যখন সিম্পল করে ফেলছি তখন কিভাবে বুঝবো যে রিয়েলাইজ ফার্স্টে ছিল? ওই যে চেঞ্জ থেকে, চেঞ্জ ফার্স্ট, রিয়েলাইজ ফার্স্ট। বুঝতে পারছি? বুঝলে সহজ। আচ্ছা দেখেন, এখানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। আপনি কি করছেন? এটা ফক্স দেখছেন, ভালো। ইট ওয়াজ চেসিং এ র্যাবিট। এখন ইট বলতে আপনি ফক্সকে বোঝাচ্ছেন। তার মানে আপনি এখানে খেলাটা বুঝেন ভালো করে। আগের সেন্টেন্সে আমরা সাবজেক্টটা কমন পাইছি, যে দুইটা সেন্টেন্সে সাবজেক্ট কমন, এই জন্য আমরা আইএনজি মাইরা দিছি। হ্যাঁ, আইএনজি মাইরা আমরা বাক্যটা লিখে ফেলছি, সিম্বল করে ফেলছি। এখন যদি সাবজেক্ট সেম না হয়, যদি অন্য কিছু সেম হয়, যেমন ধরেন প্রথম সেন্টেন্সের সাবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে মিলে নাই, ভালো। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট প্রথম সেন্টেন্সের অবজেক্টের সাথে মিলছে কিনা দেখেন তো। এই একজন বলছে অবজেক্ট কমন, ওই অবজেক্ট কমন, অবজেক্ট কমন না। কমন হচ্ছে প্রথম সেন্টেন্সের অবজেক্ট আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, এই দুইটা কমন। কোন এক একটা কমন পড়ছে আর কি, সরাসরি কমন পড়ে। অবজেক্ট টু সাবজেক্ট কমন আছে। এখন এই জায়গায় যেহেতু আমরা কমন পাইছি প্রথম সেন্টেন্সের অবজেক্ট, ওই অবজেক্টটাই দ্বিতীয় সেন্টেন্সের কাজটা করতেছে, রাইট? ওকে, ভালো। তার মানে অবজেক্টের জায়গায় দা ফক্সের কথা বলা আছে, ভালো করে বুঝেন। আই স দা ফক্স, ফক্সের ক্ষেত্রে অবজেক্ট ফক্সের কথা বলা আছে, এবং পরবর্তী সেন্টেন্সের ইট মানে দা ফক্স, তার মানে এটা দুইবার লেখার দরকার নাই, আমরা এটার কমন নিয়ে নিব। কমন নিব কাকে? ফক্সকে। ইট মানে ফক্স, তাহলে ইটটারে বাদ দিয়ে দিব। কি করবো বলেন? ইটটারে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি অংশটা ফক্সের সাথে লিখে দিব। এটা ফক্সের সাথে লিখে দেব, মানে ফক্সে যেই কাজটা করছে সেটারে আমরা ফক্সের পরে লিখে দেব। এখন লিখবো যে সেটা আইএনজি দিয়ে লিখবো। আইএনজির আগে কোনো কিছু থাকলে, কোনো অক্সিলারি ভার্ব থাকলে, যাই কিছু থাকুক বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে ফক্সের পরে আইএনজি দিয়ে এটা লিখে দেবে। অর্থাৎ মূল বাক্য হচ্ছে এটা, আই স দা ফক্স চেসিং আ র্যাবিট। এটা বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? একটু কমেন্ট করে জানান, কারা কারা বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে। বুঝছেন? আন্ডারস্ট্যান্ড, ওকে। বুঝলে বুঝপাতা, যেটা একদম ওইটা অলওয়েজ। আচ্ছা, ওকে, এবার আসেন। এখন আসেন আপনি এই ব্যাপারটা কিভাবে করবেন, এটা আপনি রাইটিং হ্যাবিটে কিভাবে আনবেন। আপনি ধরেন কিছু একটা লিখতেছেন যে, এখানে তো, আচ্ছা এটার মিনিংটা বুঝেন কিনা দেখেন। আই স দা ফক্স চেসিং এ র্যাবিট, তাহলে চেসিং এর কাজটা কে করতেছে? ফক্স করতেছে। কমপ্লেক্স করলে এটা বোঝা সহজ হয়ে যায়, তো এই জন্য আমি বলছি সিম্পলটা কঠিন। ঠিক আছে, সিম্পলটা এই জন্য প্রথমে বলছি, সিম্পল হচ্ছে ফাদার অফ কমপ্লেক্স। সিম্পল বোঝাটা কঠিন, কমপ্লেক্স কিন্তু সহজ। তাহলে চেসিংটা কে করতেছে? ফক্স করতেছে। আচ্ছা, পোলার পয়েন্ট হয়তো আমার এই কোশ্চেনটা করতে পারেন যে চেসিংটারে যদি আমি একটু চালাকি করে সামনে নিয়ে আসি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা। এই জন্য আমি এটা এখানে লিখছি, যাতে আপনারা কোশ্চেন করার আগে অ্যান্সারটা পেয়ে যান। আবার অনেকে কোশ্চেন করবেও না। ঠিক আছে, কোশ্চেন করলে যদি আবার ভুল হয়ে যায় এই জন্য কোশ্চেন করবে। একজন একটা আই স আ বয় রানিং ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে আপনি ওই যে ছেলেটার কাজটারে আপনি জাস্ট আইএনজি দিয়ে লিখে দিছেন। এভাবে হ্যাবিটটা তৈরি করেন। হ্যাঁ, মোহাম্মদ আনোয়ার, হ্যাবিটটা তৈরি করতে করতে দেখবেন একসময় আপনি রাইটিং এ বস হয়ে যাবেন। এখন আমি যদি একটু চালাকি করে চেসিং আর র্যাবিটারের সামনে নিয়ে আসি, তারপরে লিখি আই স আ ফক্স,
তাইলে খেলাটা কোন দিকে ঘুরে একটু বুঝে। আপনি এটাকে সামনে নিয়ে আসছেন, তার মানে চেসিং এর সাবজেক্ট হচ্ছে আই। আপনি এটা সামনে নিয়ে আসার মানে হচ্ছে চেসিং এর সাবজেক্ট হচ্ছে আই। যার আগে লিখছেন তারই মডিফাই করতেছে, বুঝতে পারছি? আই এর আগে লিখছেন, তাহলে এখন তার মানে বোঝা গেল, এই এই এটার মাধ্যমে বোঝা গেল আমি একটা র্যাবিটকে চেসিং করতেছি এবং আমি ফক্সটাকে দেখছিলাম, মানে ফক্স আর করে নাই, আমি করছি। বুঝতে পারছি? এবং আপনার নাম কি? শাফিক, শফিক। শফিক বলছে আই স আ ফক্সের পরে কমা দিতে চাচ্ছেন, কমা দেওয়ার দরকার নেই। আর দিলেও আহামরি সমস্যা নেই, যেহেতু এটা ফক্সে করতেছে আপনি কমা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কমা না দিয়েই লিখেন। আচ্ছা, এখানে বুঝছেন কিনা বলেন। প্রথম সেন্টেন্সটার দিকে তাকান, রিয়েলাইজিং এ সাবজেক্ট দেই কেন? এটা আমরা আগে লিখছি, আগে লিখছি রিয়েল সাবজেক্ট দেই। এখন তাহলে চেসিং এর সাবজেক্ট আই, আপনি যেহেতু আগে লিখছেন আই, তাহলে ব্যাপারটা কি হইলো? আপনি ফক্স দেখছেন, আপনি র্যাবিটকে চেসিং করছেন, তো ব্যাপারটা কেমন হইলো? এটার বলা হয় ট্যাগলিং মডিফায়ার, অর্থাৎ যাকে মডিফাই করবে তার সাথে না লিখে উল্টাপাল্টা লিখা। হ্যাঁ, চেসিং আর র্যাবিট করতেছে ফক্সে, তো আপনি তারা ফক্সের সাথে না লিখে আপনি তারা সামনে নিয়ে এসে ড্যাংলিং মডিফায়ার করে দিলেন, তখন মিনিংটা উল্টা হয়ে যায়, পুরো মিনিংটা ঘুরে যায়। তো এখান থেকে আপনি ব্যাপারটা শিখে গেলেন। তাহলে এটা এভাবে লিখা যাবে না, এটা কেটে দেন, এভাবে লিখা যাবে না, এভাবে লিখতে হবে। ওকে, তাহলে এই যে 2 নাম্বার প্যাটার্নে সিম্পল তৈরি করার টেকনিকটা কি বলেন? 2 নাম্বার প্যাটার্নে, অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এবং অবজেক্টে যেই কাজটা করবে ওই কাজটারে আপনি আইএনজি দিয়ে মাইরে দিবেন, শেষ, খেলা শেষ। খেলাটা কারা কারা বুঝছেন আমার একটু জানা, কারা কারা বুঝছেন? যদি বুঝে থাকেন, এবার তাহলে একটা করে দেখান আমারে। উই ক্যান ইউজ দিস প্যাটার্ন, স্পিকিং অবশ্যই ব্যবহার করা যাবে, অবশ্যই করা যাবে। যদি বুঝে থাকেন তাহলে আমার এখন কইরা দেখেন, একটা একটা করে সেন্টেন্স সবাই লিখেন নিজের মতো করে। সাবজেক্ট ভার্ব লিখে, অবজেক্ট লিখে, অবজেক্টে যেই কাজটা করছে সেটা আইএনজি দিয়ে লিখে দিবেন। এটা সবাই করেন। I saw a boy playing in the field. আচ্ছা, I saw my cousin reading a book. নাইস, হইতেছে, হ্যাঁ এই তো। এখন এখানে আমি স লিখছি তাই আপনি শুধু স লিখবেন, ব্যাপারটা এমনটা না, আপনি নিজের মতো করে ভার্ব চেঞ্জ করেন। আমি স লিখছি তাই আপনি শুধু স লিখবেন। পোলাপাইন চেঞ্জ করেন, একটু ক্রিয়েটিভ হন, ঠিক আছে? আচ্ছা, আসেন। এই তো একজন, আমি এটা নতুন, এই যে ক্রিয়েটিভ পোলাপাইন আছে ক্লাসে, ঠিক আছে? ওর নাম কি? আকিব। আকিব নি, একটা বাক্য লিখছে, আই কল্ড মাই মাদার, অর্থাৎ মাকে আপনি ডাকছেন। আপনার মা কি কি করতেছে? কুকিং, কুকিং ইন দ্য কিচেন, কুকিং এট দ্য কিচেন। সমস্যা নাই, বলেন, লিখেন। প্রথমে আপনি লেখা শিখতেছেন, লেখা শিখতে যায় ভুল চিন্তা করার দরকার নেই। তারপরে হি টিচ বয় ইজ ভেরি। এখন এখানে কথা আছে, আপনি যে যে ব্যাপারটা অবজেক্টে যারা রাখবেন, হ্যাঁ, সে কিন্তু কাজটা করতে পারতে হবে। এমন কারণে আপনি অবজেক্টের জায়গায় রাখলেন, সে যদি ওই কাজটা করার ক্ষমতা না রাখে। এখন ব্যক্তি হইলে কিন্তু সে কাজটা করতে পারবে, কিন্তু বস্তু হইলে কিন্তু সে কাজটা করতে পারবে না। ধরেন আপনি
এখানে বললেন যে একটা ফক্সকে দেখছেন, ফক্সের জায়গায় যদি বলেন যে আমি একটা টেবিল দেখছি, আমি একটা চেয়ার দেখছি, আমি একটা কলম দেখছি, এখন আপনি যদি বলেন যে ওই কলমটা লিখতেছে, বলবেন বুঝছেন, আমি বললাম যে আই স আ ফ্যান রাইটিং, হ্যাঁ, রাইটিং আ লেটার, এটা কলম দেখছেন, কলমে কি করতেছে, লিখতেছে। যে কোনো টেন্স হতে পারে, হ্যাঁ, যে কোনো টেন্স হতে পারে। আচ্ছা এখন বলেন, কলমে কি লিখতে পারে, সো এটা বলার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা আসেন এখানে, ধরেন এই বাক্যটার মধ্যে আমরা যেটা শিখছি সেটার একটা, এতক্ষণ যেগুলো শিখছি সেটা নিয়ে একটা আলোচনা আছে। কি আলোচনাটা দেখতেছি, ধরেন এখানে আছে ডিক্লারিং। ডিক্লারিং কাকে মডিফাই করতেছে, হ্যাঁ, এই ব্যাপারটা বুঝতে হবে, কারণ আপনি এটা যে শিখছেন এটা কিন্তু আপনি বাক্যে গেলে পাবেন, নিউজ পেপার পড়তে গেলে, যে কোনো কিছু পড়তে গেলে আপনি পাবেন, প্যাসেজ পড়তে গেলে আপনি পাবেন। তো তখন আমরা এই ব্যাপারটা একটু বুঝতে হবে। বিং বিজি, হ্যাঁ, হবে হবে। অর্থাৎ মাই ফ্রেন্ড ওয়াজ বিজি, তো সেটা বলেন আপনি, এখন যেহেতু এটা সিম্পল করে ফেলছেন, ওয়াজ এর পরিবর্তে আপনি আইএনজি বিং বসাইছেন। আচ্ছা কমেন্ট বন্ধ রাখি, বাসায় এটা চর্চা করবেন, আসেন এখানে প্যাসেজে একটু ধরাই দিই, হ্যাঁ। এগুলো প্যাসেজের মধ্যে থাকবে, আপনি যেটা শিখতেছেন সেটা প্যাসেজে থাকবে। এই যে দেখেন এখানে ডিক্লারিং আইএনজি আছে, এখন আইএনজি থাকার পর পড়লাম একটু কনফিউশন হয়ে যায়, আইএনজি কি মিনিং দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ডিক্লার মানে ঘোষণা করা, তো ডিক্লারিং মানে কেউ না কেউ ঘোষণা করছে, করতেছে, করবে, যে কোনো কিছু হইতে পারে, সেটা বাক্যের উপর ডিপেন্ড করবে। এটা ফিউচার মিনিং দিতে পারে, এটা কন্টিনিউয়াস মিনিং দিতে পারে, এটা যে কোনো মিনিং দিতে পারে, সেটা ডিপেন্ড করবে বাক্যের উপর। এই জন্য আপনি বাক্যটা পড়তে হবে, বাক্যটা বুঝতে হবে। আপনি লেখার সময়ও আপনি প্রথম বাক্যটা কি লিখেছেন সেই অনুযায়ী সেটা মিনিং দিবে এবং সেই অনুযায়ী আপনি লিখবেন। এখন এর আগে আছে অ্যান ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ কি ডিক্লারিং করে? না, কখনোই না। ইনিশিয়েটিভ মানে একটা উদ্যোগ, কোন একটা উদ্যোগ ঘোষণা করতে পারে না। এটা মূল ফ্রেজটা হচ্ছে ডিক্লারিং আ ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্লাইমেট ইমার্জেন্সি এখানে ঘোষণা হচ্ছে, ডিক্লারিং হচ্ছে। এখন ডিক্লারিংটা কে করতেছে? কোন ব্যক্তি হইতে হবে, ব্যক্তি হচ্ছে এখানে সায়েন্টিস্ট। তাহলে এই যে ডিক্লারিং এর মডিফাই, মানে ডিক্লারিং কাকে মডিফাই করতেছে? সায়েন্টিস্টকে, উত্তর হবে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট ডিক্লারিং করতেছে, বুঝতে পারছি। কেন ইনিশিয়েটিভ এখানে হবে না? রিজন হচ্ছে ইনিশিয়েটিভ সায়েন্টিস্টের একটা মডিফাই। আমি যদি দেখেন সায়েন্টিস্ট হু হ্যাভ সাইন অন অ্যান ইনিশিয়েটিভ, তার মানে আপনি ভালো করে দেখেন, বলা পাইনি, একটু মনোযোগ দেন, এই হু থেকে হ্যাভ সাইনড অন অ্যান ইনিশিয়েটিভ, এই পুরো ক্লজটা হচ্ছে সায়েন্টিস্টের মডিফাই, মানে এটা সায়েন্টিস্টকে মডিফাই করতেছে। হু মানে সায়েন্টিস্ট, ঠিক আছে, তার মানে এটা স্বাধীন না, এটা পরাধীন। আর ইনিশিয়েটিভ আপনি যদি মিনিং বুঝেন, ইনিশিয়েটিভ ডিক্লারিং করতে পারে না, ডিক্লারিং করতে হইলে কি লাগে? নাউন লাগে, তার মানে এটা হচ্ছে সায়েন্টিস্ট। বুঝতে পারছি। তো আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি এই যে পার্টিসিপল, এটার বলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলটারে আপনি সামনে নিয়ে আসবেন নিজে নিজে বোঝার জন্য। সামনে নিয়ে আসেন, মানে সায়েন্টিস্টের সামনে নিয়ে আসে বা সায়েন্টিস্টের সামনে নিয়ে আসেন। এটা দেখেন আমরা এখানে নিয়ে আসছি, ডিক্লারিং আ ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি, সায়েন্টিস্ট হ্যাভ সাইনড অন অ্যান ইনিশিয়েটিভ। ওই যেটা আমরা রিয়েলাইজিং দ্য ফিউটিলিটি অফ ভায়োলেন্স, বাক্যটা অনেকটা এইরকম, যে রিয়েলাইজিং আ ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি ডিক্লারিং করিয়া, ঘোষণা করিয়া, সায়েন্টিস্টরা কি করেছেন? একটা উদ্যোগের উপর স্বাক্ষর করেছেন। কারা কারা বুঝছেন একটু কমেন্ট করেন দেখি, বলাবেন এখানে কারা কারা বুঝছেন। এখন আপনি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা শিখলেন, এটা যে শুধু সিম্পল সেন্টেন্সে ব্যবহার হবে ব্যাপারটা এমনটা না। আমি রমান বুঝেন নাই, না বুঝলে রেকর্ড হয়েছে, আবার আবার দেখবেন, একদম সহজ, ঠিক আছে, বলবেন, ক্লাসে মনোযোগ দেয় না। এখন আমরা যে আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার শিখতেছি, এটা যে শুধু সিম্পল থাকবে তা না, এই যে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পাইছি, এবং আমরা যে
অ্যাপোজিটিভ ফ্রেজের ব্যবহার শিখছি, দেখেন এখানে বিশাল করে অ্যাপোজিটিভ ফ্রেজের ব্যবহার আছে। অ্যাপোজিটিভ ফ্রেজের ভিতরে আবার কমপ্লেক্স ঢুকাইছে, তো এগুলো আস্তে আস্তে শিখবো আমরা, ঠিক আছে? জি গাড়ি জিরান হইল না কেন? আহারে, এটা কি জিরান হওয়া খুব বেশি দরকার বলেন? হুম? জিরান হইল না কেন, কি কোশ্চেন দেখছেন, ওদের মাথায় ঢুকাই দিছে। এখন এখানে আসলে জিরান না পার্টিসিপল এটা বুঝার চাইতে আপনি মিনিং বুঝছেন কিনা এবং আপনি এটা হচ্ছে লিখতে পারবেন কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। বুঝতে পারছি? আচ্ছা, ডিক্লাইন হচ্ছে পার্টিসিপল, জিরান হইতে হলে নাউনের জায়গায় বসতে হবে, এটা কোনো নাউনের জায়গায় বসে নাই। নাউন মানে হচ্ছে ধরেন সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে, এরকম। আচ্ছা আচ্ছা, যারা বুঝেন নাই, কি বুঝেন নাই বলেন, আমার এইটা বলেন। হুদাই বুঝি নাই করে সিলেলে তো আমি বুঝবো না যে আপনি কি বুঝেন নাই। দিফ, দেখি মিউট খুলেন, মিউট খুলে আমার বলেন যে আপনি আসলে কি বুঝেন নাই, তাহলে আমি বুঝে দিই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আর ওই যে লেট আসছে তো লেট আসলে দোষ কার 20 বলেন? মিনিট 22 মিনিট। ঠিক আছে স্যার, আমি জাস্ট স্যার বলতেছিলাম যে স্যার ডিক্লারিং এই জিনিসটা তো স্যার পাস্ট পারফেক্ট না, মানে যেহেতু আগের বাক্যটা পাস্ট পারফেক্ট, সায়েন্টিস্ট হু হ্যাভ। কোথায় ফার্স্ট ওয়ার্ড, তো প্রেজেন্ট, হ্যাভ তো প্রেজেন্ট, হ্যাভ দেখেই তো বুঝবেন প্রেজেন্ট। হ্যাভ কিসে বসে? প্রেজেন্ট প্রেজেন্ট স্যার। প্রেজেন্টে বসে। বুঝতে পারছি। অর্থাৎ ঘোষণা করে তারা এটা স্বাক্ষর করছে, দুইটা কাজ করছে। এখন আমি যদি বলি ডিক্লারিং সাবজেক্টের সায়েন্টিস্ট, লেখেন সায়েন্টিস্ট, সায়েন্টিস্টরা কি করছে, লেখেন তারা ঘোষণা করছে, লেখেন সায়েন্টিস্ট হ্যাভ ডিক্লার্ড, লিখতে পারেন। অথবা সায়েন্টিস্ট বাই ফার্স্ট ফর্ম লিখেন, ডিক্লার্ড, ঘোষণা করেছিল। মানে এক কথা হচ্ছে ঘোষণা করার কাজটা আগে হয়েছে। বুঝাতে পারছি? এই ব্যাপারটা ঘোষণা করছে তারা, তারপর তারা সাইন করছে, স্বাক্ষর করছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, বুঝবেন বুঝবেন আস্তে আস্তে বুঝবেন। আর লেটে আসলে আপনি শুধু হচ্ছে কন্টিনিউ করে যান, রেকর্ডটা হচ্ছে, হ্যাঁ, দেখতে পারবেন। আচ্ছা, এটা মূলত আজকের আলোচনা না, আমি জাস্ট টেনে আনছি যে আপনি যে এটা শিখলেন এটা ব্যবহারটা কিভাবে হচ্ছে প্যাসেজে। সো আমরা সিম্পল সেন্টেন্সের দুইটা ক্যাটাগরি শিখছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে সাবজেক্ট সেম থাকবে, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আপনি অবজেক্টটা কমন পাবেন। তাহলে প্রথম ক্যাটাগরিতে আপনি সাবজেক্ট কমন পাবেন। এখন কমন আপনি ওই আমি যেভাবে যে মেথডটা শিখাইছি, আপনি দুইটা কাজ করলে আপনি একটা কাজের প্রথমে আইএনজি দিয়ে লেখেন, পরের সেন্টেন্সটা আপনি সাবজেক্ট ভার্ব দিয়ে লিখেন। এভাবে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আপনি সিস্টেমটা বুঝে যাবেন। দ্বিতীয় সেন্টেন্সের টেকনিকটা কি, আপনি সাবজেক্ট বা অবজেক্ট লিখবেন, এরপর অবজেক্ট যে কাজটা করছে সেটা আইএনজি দিয়ে লিখে দিবেন। ওকে, সহজ। আইএনজি যুক্ত ভার্বটা কোন টেন্স কখন হয়? ওরে পাইন রে, বাচ্চাদের কোশ্চেন এখানে করলে হবে না, আমি এইসব কোশ্চেনের অ্যান্সার দিব না, ঠিক আছে? দিপা, কেন দিব না? কারণ টেন্সের ক্লাস হয়ে গেছে, আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি স্কিপ করেন, স্কিপ করে আবার যান ডক্স ফাইলে গিয়ে প্রথম ক্লাস থেকে আবার করে আসেন। এগুলা প্রথমে একদম বাচ্চাদের মতো আমি বুঝাইছি, হ্যাঁ, সেখানে বাচ্চাদের মতো বোঝানো হয়েছে, টেন্সের ক্লাসগুলোতে, প্যাসিভের ক্লাসগুলোতে যা যা লাগবে সব হয়ে গেছে। এখন আপনি আস্তে আস্তে অ্যাডভান্সে যাচ্ছেন, আমরা এখন রিডিং এ ঢুকে যাব, রাইটিং এ ঢুকে যাব। এখন যদি আপনার টেন্সের সমস্যা থাকে, অ্যাক্টিভ, প্যাসিভ, পজিটিভ, এগুলো যদি এখন সমস্যা থাকে তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছি? এখন আপনি অ্যাডভান্সে ঢুকে যাচ্ছেন, আপনার কোশ্চেন গুলো হবে অ্যাডভান্স অ্যাডভান্স। দীপা, হ্যাঁ, তো আপনার জন্য আমার সাজেশন হচ্ছে আপনি ডক্স ফাইলে যান, লিংকে গিয়ে আপনি আবার ওই যে প্রথম থেকে শুরু করেন, হ্যাঁ, বি ভার্ব থেকে শুরু করবেন। কোথা থেকে শুরু করবেন? বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স, মডাল ভার্ব করবেন, প্যাসিভ করবেন, এগুলো দিয়ে করবেন। রিলেটিভ প্রোনাউন যেগুলো যেগুলো আপনাদের হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছে, নারেশন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, তারপরে আপনাদের হচ্ছে আরেকটা কি না হয়েছিল, কন্ডিশন, এই ব্যাপারগুলো ভালো করে করে আসেন। বুঝতে পারছি?
আর আচ্ছা, আইনজি যুক্ত ওটা তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, দীপা। আচ্ছা, কোশ্চান করলে ভালো করে করবেন, অর্ধেক করলে তো বোঝা যায় না। তা আইনজি যুক্ত সেটাও কিন্তু অলরেডি বলছি, সেটা হচ্ছে সেটা ওই বাক্যের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছি। বাক্যের উপর ডিপেন্ড করেই টেন্সটা হবে। যেমন ধরেন, আর আপনাকে দিয়ে আমি সবাইকে সেম এক্সাম্পলটা দিলাম, যাদের বেসিকে সমস্যা তারা একদম বি ভার্ব থেকে শুরু করেন, সুন্দর করে নোট করেন, হয়ে যাবে। ওই যে কোন জায়গায় না করছিলাম এটা, হুম, এখানে দেখেন। এখন এই রিয়েলাইজিং কোন টেন্স বোঝাচ্ছে সেটা আপনি এই যে চেঞ্জের এই যে এইদিকে তাকাইলে বুঝবেন। ঠিক আছে, যে কোনো টেন্স হইতে পারে যেটা। এখন এটা আসলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, এটা আসলে কোনো টেন্সে বুঝাবে না, যেহেতু এটা অলরেডি সিম্পলে চলে আসছে। হ্যাঁ, এখন এটা আসলে নিজস্ব একটা মিনিং দিবে আপনাকে। মিনিংটা এরকম যে উপলব্ধি করে বা উপলব্ধি করিয়া বা উপলব্ধি করার পর আপনাকে এইরকম একটা মিনিং দিবে। যেমন ধরেন গোয়িং টু দ্য মার্কেট, মিনিংটা দিবে মার্কেটে গিয়ে বা মার্কেটে যাওয়ার পর, অথবা মানে এরকম একটা মিনিং আপনাকে দিবে। তার মানে আপনি বুঝাইতে চাইছে এই কাজটা আগে হইছে, এটা আপনি বুঝাইতে চাচ্ছে, অথবা এই কাজটা আগে হবে। আমি যদি বলি মার্কেটে গিয়ে, গোয়িং টু দা মার্কেট, এবার আপনি কি করেছেন অথবা কি করবেন অথবা কি করতেছেন ইচ্ছা মতো লিখতে পারবেন। এই জায়গায় কোন টেন্স হবে এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকারই নেই। বুঝতে পারছি। আপনি যখন রাইটিং এ চলে আসবেন, আপনি যখন লিখবেন, তো প্রথম কাজটা আপনি আইএনজি দিয়ে তো শুরু করবেন। হুম, এটা নিয়ে টেন্সে আপনি চিন্তা করার দরকার নেই, আপনি পরেরটা ইচ্ছা মতো মিনিং অনুযায়ী টেন্সটা দিবেন। বুঝতে পারছি, পরেরটা আপনি মিনিং অনুযায়ী টেন্সটা দিবেন। ওকে, বুঝছেন? দিবা, কমেন্ট করেন এবার। তাহলে আইএনজি নিয়ে আপনার কোনো চিন্তা নাই, ওটা আপনি লিখে দিবেন, লিখে পরের সেন্টেন্সটা লিখবেন। 3 নম্বর বাক্য হচ্ছে ফার্স্ট পার্টিসিপল নিয়ে কথা বলো, প্রেজেন্ট পার্টিসিপল শেষ, ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, আরেকটা জিনিস ধরাই দিই, পারফেক্ট পার্টিসিপল এখানে ধরাই। পারফেক্ট পার্টিসিপল ধরেন, এই যে রিয়েলাইজিং আপনারা পড়েছেন, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আপনি যদি একটু অ্যাডভান্স হইতে চান, আপনি রাইটিং এ অবশ্যই লিখবেন পারফেক্ট পার্টিসিপল। রাইটিং এ কি লিখবেন? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্টের জন্য কি লাগবে সবাই একটু কমেন্ট করেন, পারফেক্টের কন্ডিশন কি দেখি, পোলাপাইন দ্রুত কমেন্ট করেন, পারফেক্টের কন্ডিশন কি? পারফেক্টের কন্ডিশন কি? পারফেক্টের কন্ডিশন কি? হ্যাভ বার প্লাস ভি থ্রি। হ্যাভ বার প্লাস ভি থ্রি, এটা হচ্ছে পারফেক্টের কন্ডিশন। হ্যাভ বার প্লাস ভি থ্রি। তো আমরা যখন পারফেক্ট পার্টিসিপল গঠন করব, তো আমরা হচ্ছে হ্যাভ ভার্বের সাথে আইএনজি করে দিব, হ্যাভিং। তখন দিব হ্যাভিং প্লাস বি থ্রি। তাহলে পারফেক্টের কন্ডিশন অনুযায়ী সেটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল। এই যে পোলাপাইন দেখবেন যে পারফেক্ট পার্টিসিপল শিখছে, কখনোই কিন্তু এই কোশ্চেনটা করে নাই শুরুতে কেন হ্যাভিং হইলো তারপরে কেন বি থ্রি হইলো, শুধু মুখস্থ করছে, ভাবে যে এভাবেই হয়। আসলে এটার পিছনে যে রিজন আছে সেটা এখন আশা করি আপনারা বুঝে গেছেন। তো আপনারা যেটা করবেন, তো হ্যাভিংটা হয়েছে কেন, ওই পারফেক্ট করার জন্য হ্যাভ ভার্ব লাগবে, এই জন্য হ্যাভিং হয়েছে। তো হ্যাভ ভার্বের পরে বি থ্রি হওয়া ফরজ, এই জন্য আপনাকে বি থ্রি দিতে হবে। তো রিয়ালাইজিং, এটার যদি আপনি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। এটার যদি আপনি পারফেক্ট পার্টিসিপল করতে চান, শুরুতে নিয়ে আসবেন হ্যাভিং। শুরুতে কি নিয়ে আসবেন? হ্যাভিং। হ্যাভিং আনলেন পারফেক্ট করার জন্য। তো হ্যাভিং এর পরে দিতে হবে বি থ্রি। তো রিয়ালাইজিং এর বি থ্রি দিবেন, রিয়ালাইজড। হ্যাভিং রিয়ালাইজড দ্য ফিউটিলিটি অফ ব্যালেন্স, মিনিং সেম। সবাই একটু নোট করে ফেলেন, প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ইকুয়াল টু মিনিং সেম, অর্থ সেম। বুঝছেন? বলেন, বুঝছেন? বলবেন কারা কারা বুঝছেন? তাহলে রিয়েলাইজিং দ্য ফিউটিলিটি অফ ভায়োলেন্সের জায়গায় আমরা কি লিখতে পারি? হ্যাভিং রিয়েলাইজড। কি লিখতে পারি? হ্যাভিং রিয়েলাইজড। এরপর ধরেন গোয়িং টু দ্য মার্কেট লিখতে পারেন হ্যাভিং গন টু দ্য মার্কেট। বুঝতে পারছি। এখানে ধরেন এই যে তারা লিখলো ডিক্লারিং, আপনি লিখতে পারেন হ্যাভিং ডিক্লার্ড।
কারণ আপনি একটা বাক্য লিখতে শুরু করতে চাচ্ছেন, তো এখানে আপনি ডিক্লারিং এভাবে না লিখে আপনি লিখেন হ্যাভিং ডিক্লার্ড আ ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি। আপনি যদি এভাবে লিখেন তখন আপনার এক্সামিনার যিনি খাতা কাটবেন ওনার চোখ পড়বে যে না, আপনি একটা স্ট্রাকচার জানেন, একটা প্যাটার্ন আপনি জানেন। বুঝতে পারছি? ক্লিয়ার আশা করি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটু অ্যাডভান্স ফর্ম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, মিনিং সেম। পরে সেন্টেন্সটা পারফেক্টলি লিখতে হবে না, এটা পারফেক্ট পার্টিসিপল, মিনিং সেম। ঠিক আছে, পার্টিসিপল নিয়ে এমনিতে ক্লাস হবে। রিজন হচ্ছে ব্যাপক আলোচনা আছে। আর আমাদের দেশের পার্টিসিপল নিয়ে কি আলোচনা হয় বলেন তো দেখি? শুধু আলোচনা হয় কিভাবে চিনবেন সেটা, আর পোলাপাইন চিনে কি লাভ? বাক্যে যদি ব্যবহার করতে না পারেন, আপনি যদি পড়ে বুঝতে না পারেন, পারফেক্ট পার্টিসিপল চেনে কি লাভ? 2 পয়সা লাভ নেই। জেরান চেনে কি লাভ? হুম, যদি বাক্যে ব্যবহার করতে না পারেন। আচ্ছা আসেন এবার পারফেক্ট পার্টিসিপল শেষ, প্রেজেন্ট পার্টিসিপল শেষ, এবার পাস্ট পার্টিসিপল নিয়ে খেলবো। আসলে খেলাটা কি দেখেন, বি ভার্বের পরে হয় নাউন বসে, না হলে ভার্বের বি থ্রি বসে, মানে নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর ভার্ব বসলে ভার্বের বি থ্রি অ্যাডজেক্টিভ রূপে বসে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড। আচ্ছা, সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, হি ওয়ান্টেড আ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখেন এখানে সাবজেক্ট কিন্তু সেম, সাবজেক্ট কিন্তু সেম। এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড যে কথা, দ্য টায়ার্ড ওল্ড ম্যান একই কথা কিনা? দ্য টায়ার্ড ওল্ড ম্যান একই কথা কিনা দেখ। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড যে কথা, দ্য টায়ার্ড ওল্ড ম্যান একই কথা। অর্থাৎ আপনি এটারে জাস্ট নাউনের আগে নিয়ে আসলেন অ্যাডজেক্টিভ হিসাবে, দ্য টায়ার্ড ওল্ড ম্যান ওয়ান্টেড আ গ্লাস অফ ওয়াটার, তখন দুইটা সিম্পল সেন্টেন্স মিলে আরেকটা সিম্পল সেন্টেন্স গঠন করবে। বুঝতে পারছি? এখন আসেন বাক্যে আমরা কিভাবে এটা ব্যবহার করব। সিম্পল। ধরেন কি বার হবে, এটার বার হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা আসেন, ধরেন আমি বললাম যে the local people had taken the passengers to the nearest hospital. প্যাসেঞ্জাররা কেমন ছিল? প্যাসেঞ্জাররা ছিল হচ্ছে the passengers were injured, মানে তারা আহত ছিল। তো লোকাল পিপলরা কি করলো? তাদেরকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গেল। তো দ্য প্যাসেঞ্জার ওয়াজ ইনজুরিড যে কথা, দ্য ইনজুরিড প্যাসেঞ্জার্স একই কথা, সেই ব্যাপারটা এই বাক্যে হইছে। আমরা বললাম যে দ্য লোকাল পিপল হ্যাড টেকেন দ্য ইনজুরিড প্যাসেঞ্জার্স টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। যেমন ধরেন ইউ মেই এক্সচেঞ্জ দ্য ব্রোকেন মোবাইল ফোন, দ্য ব্রোকেনটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছি? অর্থাৎ আপনি ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আছে এটাকে নাউনের আগে বসাই সিম্পল সেন্টেন্স মেক করতে পারবেন, সেটাই মূলত এখানে বোঝানো হয়েছে। মানে বি থ্রিটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবেন। অর্থাৎ এটারে চাইলে আপনি একটা নতুন সেন্টেন্সের রূপ দিতে পারেন, অথবা আপনি এটারে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারেন। যেমন ধরেন এই বাক্যটা চাইলে আপনি কমপ্লেক্সও করতে পারেন। অর্থাৎ আপনি এখানে লিখতে পারেন দ্য লোকাল পিপল হ্যাড টেকেন দ্য প্যাসেঞ্জার্স, এখানে আপনি হু দিয়ে লিখতে পারেন যে হু ওয়ার ইনজুরিড। এভাবে লিখলে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো হু ওয়ার ইনজুরিড না লিখে আপনি লিখলেন ইনজুরিড প্যাসেঞ্জার্স। বুঝতে পারছি? বুঝছেন নাকি বুঝেন নাই? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট এখানে আমরা ওয়্যার বলছি যেহেতু তাদের সম্পর্কে বলা হচ্ছে, তারা আহত ছিল, তারা সে টায়ার্ড ছিল, মোবাইলটা ভাঙা ছিল, ওই হিসাবে আমরা ওয়্যার বলছি।
ওকে, সো কারা কারা বুঝছেন একটু কমেন্ট করেন। এটা কিন্তু সহজ ছিল, কঠিন না। শফিক বুঝেন নাই? দেখি শফিক মিউট খুলেন, মিউট খুলে আমাকে বলেন যে কোথায় বুঝেন নাই। অবশ্যই এগুলোর সাথে অনেকেই নতুন, কারণ সিম্পল সেন্টেন্স তো আপনাকে এইভাবেই শেখানো হয় নাই। আপনি সিম্পল সেন্টেন্স শিখছেন আই ইট রাইস, যেটা আমি প্রথমে বলছিলাম। তো সিম্পল সেন্টেন্স মানে কিন্তু আই ইট রাইস না। বুঝতে পারছি? বুঝছি, বাট একটু কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটাই করেন, কোশ্চেনটাই করেন। কোশ্চেনটাই করেন। এমডি ওমর ফারুক, দেখি কোশ্চেনটা করেন। শফিকের আসসালামু ভিডিও আলাইকুম খুলে স্যার। দিছিলাম, হ্যাঁ। স্যার আমি যদি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো স্যার আইএলটিএস এর রাইটিং এ ইউজ করি স্যার, তাহলে কি মানে আমার ডিজায়ার যে ব্যান্ড স্কোর এটা পাবো কিনা, মানে এটা একটু কোশ্চেন ছিল আর কি স্যার। আচ্ছা, আপনি মানে বলতে চাচ্ছেন যে যে যেগুলো শিখতেছেন এগুলো ব্যবহার করলে নাকি? স্যার স্যার এগুলো খুবই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এবং মানে এভাবে স্যার কখনো শিখি নাই আর কি। আপনি যেভাবে বলছেন যে আই ট্রাইস, আমরা গতানুগতিক ভাবে ওইভাবে আপনার ইউনিভার্সিটি লেভেল হোক, স্কুল লেভেল, প্রাইমারি লেভেলে ওইভাবেই শিখছি স্যার, কিন্তু আপনার মতো এভাবে মানে এভাবে কখনোই ইমাজিন করিনি স্যার। মানে সত্যি অনেক ভালো লাগতেছে আজকে ক্লাসটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি যে একটা জিনিস পারেন, তাহলে সেটা আপনি ব্যবহার কেন করবেন না বলেন? জি স্যার, আইএলটিএস এর যে মানে ব্যবহার রাইটিংটা, তারা কি চায় যে আপনি ন্যাচারাল ভাবে লিখেন, হ্যাঁ। মুখস্থ কোনো কিছু, যেটা আমাদের তো মুখস্থ ফরম্যাটে লিখে পোলাপায়, হ্যাঁ। তারা তো চায় আপনি জি স্যার। ন্যাচারাল ভাবে লিখেন। বুঝতে পারছি। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একজন কি বলছেন? পরে বুঝতে পারি, বাট লিখবো কেমনে এটা? অলরেডি প্রত্যেকটা প্যাটার্নে কিভাবে লিখবেন আমি ধরাই দিছি, ঠিক আছে। প্রত্যেকটা প্যাটার্ন কিভাবে লিখবেন ধরাই দিছি। তো পাস্ট পার্টিসিপলের যে ব্যাপারটা, এখানে স্ট্রাকচার বলে কিছু নেই, হ্যাঁ। আমি আপনার সাবজেক্ট প্লাস বার প্লাস সাবজেক্ট প্লাস বংশং এগুলো পড়াবো। যেভাবে পড়াচ্ছি এভাবেই শিখতে হবে। এবং যে সেন্টেন্স দেখাইছি ওটারে কপি করে নতুন নতুন সেন্টেন্স মেক করবেন। স্ট্রাকচার তো আপনাদের কোনো কিছুতেই শেখানো হয় নাই। যা কিছু পড়ানো হয়েছে ল্যাঙ্গুয়েজ আকারে পড়ানো হচ্ছে, ঠিক আছে। যেমন এখানে যেভাবে দেখানো হয়েছে এভাবে আপনি নতুন নতুন সেন্টেন্স মেক করেন, স্ট্রাকচার আপনার অটো শেখা হয়ে যাবে। এখন এটা কিভাবে লিখবেন? জাস্ট সিম্পল, আপনি একটা নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিতে চাচ্ছেন, সেটা সেই ইনফরমেশনটা আপনি বি3 দিয়ে দিয়ে দিলেন আর কি, জাস্ট এটাই সিম্পল। অর্থাৎ আপনি ইমাজিন করলেন, দেখেন, ধরেন আপনি বললেন যে লোকজন কিছু মানুষকে হাসপাতালে নিয়ে গেলো যারা আহত ছিল। তো আহত ছিল, তাদেরকে নিয়ে আপনি নতুন একটা সেন্টেন্স লিখতে পারতেন, সেটা না লিখে আপনি জাস্ট লিখে দিলেন দ্য ইনজুরিড প্যাসেঞ্জার্স। এই ইনজুরিড প্যাসেঞ্জারের মধ্যে পুরো একটা সেন্টেন্স ঢুকে গেছে। এটা আপনার আস্তে আস্তে আয়ত্ত হবে। ধরেন আপনি বললেন যে আপনি মোবাইলটা এক্সচেঞ্জ করতে পারবেন, যেটা হচ্ছে ভাঙা মোবাইল, হ্যাঁ। তো আপনি দ্য ব্রোকেন মোবাইল ফোন না লিখে আপনি আলাদা একটা সেন্টেন্স লিখতে পারতেন, সেটা না লিখে আপনি সেখানে লিখে দিলেন দ্য ব্রোকেন মোবাইল ফোন। অর্থাৎ দ্য মোবাইল ফোন উইচ ওয়াজ ব্রোকেন, এরকম আর কি। হুম। আচ্ছা, তাহলে ব্যাপারটা সবাই বুঝছেন? বুঝছেন কি সবাই? আচ্ছা, বুঝছেন। আচ্ছা, দীপা একটা প্রশ্ন করেছেন, আই নো দ্য ম্যান ওয়ার্কড ইন দ্য স্ট্রিট। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো এইভাবে লেখা যায় কিনা, বা এইভাবে লিখলে প্রবলেম হবে কিনা। আই নো দ্য ম্যান ওয়ার্কড ইন দ্য ফিল্ড।
এভাবে লিখে যাবে কিনা দেখি, আপনারা একটু কমেন্ট করেন। কে বলতেছেন ইয়েস, কে বলতেছেন no? কে বলতেছেন ইয়েস, কে বলতেছেন নো? আই থিঙ্ক যাবে। কি বলছেন? আই থিঙ্ক যাবে। প্রেপোজিশনের ব্যাপারটা একটু মাথায় রাখবেন, আস্তে আস্তে হয়ে যাবে, প্রথমে ভুল হলে সমস্যা নাই। সেই যে স্ট্রিটের ক্ষেত্রে অন ব্যবহার করবেন এখন থেকে। অন দ্য স্ট্রিট, আই নো দ্য ম্যান ওয়াকিং। আচ্ছা, হু ওয়াকড অন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট ব্যবহার করলে ভালো হয়, ঠিক আছে? ইন ব্যবহার না করে অন ব্যবহার করলে ভালো হয়। অ্যান্সার হচ্ছে ব্যবহার করা যাবে। আপনি বি থ্রি দিতে পারেন, আইএনজি দিতে পারেন, সমস্যা নেই। এখানে ওয়াকিং দিলেও সমস্যা নেই, ইনের জায়গায় শুধু অন দিবেন। পজিশন একটা ক্লাস। তবে যদি আপনি এটারে বার হিসাবেই বসাইতে চান, সেক্ষেত্রে মানে আপনি যদি এমন একটা মিনিং দিতে চান যেটা বার হিসাবে বসবে, তাহলে সিম্পল করার সময় অবশ্যই সেটা আইএনজি করে দিবেন। সিম্পল করার সময় অবশ্যই সেটা কি করে দিবেন? আইএনজি করে দিবেন। কারণ সেটাই হচ্ছে ব্যাটার। মানে ওই কাজটারে আপনি সিম্পল করার জন্য আইএনজি করে দিবেন, আর কমপ্লেক্স করলে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবেন। দা ম্যানের পরে who অথবা দ্যাট, যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে এসে কমপ্লেক্স করে ফেলবেন। আর যদি সিম্পল করতে চান তাহলে আইএনজি করে দিবেন, তাহলে ঝামেলা শেষ। আর যদি সেটা অ্যাডজেক্টিভ রূপে বসাইতে চান, এখন ওয়ার্কটা যদি আপনি ম্যানের পরে বসান তখন সেটা অ্যাডজেক্টিভ রূপে বসে যাবে। তখন এমন একটা মানুষকে বুঝাবে, মানে যেমন আমরা যদি বলি দ্য ম্যান এডুকেটেড, এডুকেট মানে শিক্ষিত করা, কিন্তু এডুকেটেড যদি আমরা বলি তাহলে সেটার মানে হচ্ছে শিক্ষিত, মানে অ্যাডজেক্টিভের মতো একটা মিনিং হয়ে যাবে। হ্যাঁ, যেমন ব্রেক মানে ভাঙা, তাহলে ব্রোকেন মানে এমন একটা মোবাইলকে বোঝাচ্ছে যেটা ভাঙা অলরেডি, এরকম। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, So, এই জন্য আইএনজি দিলে ভালো হয়। ওয়াকিং দিতে পারতাম, হ্যাঁ। তাহলে দীপা ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ যদি আপনি এমন একটা ভার্ব রাখেন যেটা কাজ বোঝাচ্ছে, মানে আপনি কাজ বোঝাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আইএনজি করবেন। আর যদি আপনি বি থ্রি অ্যাডজেক্টিভ রূপে বসাইতে চান, সেক্ষেত্রে বি থ্রি হিসেবে রাখবেন। এখন সেটা দেখবেন যে মিনিং অনুযায়ী সেই কাজটা যাচ্ছে কিনা, সেটা আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবেন। সাউন্ড আপ ডাউন করে, বলবেন সাউন্ড আপ ডাউন করে, করবেন আস্তে আস্তে। ইনফিনিটিভ নিয়ে হয়তোবা আলোচনা হয়েছে, আরেকটু আলোচনা করে দিচ্ছি। ইনফিনিটিভটা আসছে কোথা থেকে? ধরেন, কিভাবে কানেক্ট করবেন? আপনি এখানে এসেছেন, আপনি এখানে এসেছেন, হ্যাঁ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয় না, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, সেটা হচ্ছে শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে, ভি থ্রির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। অন্য সব ক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, কিন্তু ভি থ্রি অ্যাডজেক্টিভটা নাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। অর্থাৎ এডুকেটেড পার্সন অথবা পার্সন এডুকেটেড আপনি বসাইতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আপনি হয়তো বলতে পারেন যে আপনি ইংরেজি শিখতে আসছেন, অর্থাৎ আপনার কারণ অথবা উদ্দেশ্যটা আপনি, হ্যাঁ, আইএনজিটাও সেম, আইএনজিটাও সেম। এখন আপনি এখানে কেন আসছেন, কারণ অথবা উদ্দেশ্যটা আপনি টু দিয়ে বলবেন, যে টু লার্ন ইংলিশ। আপনি বলেন টু ডু সাম শপিং,
টু লার্ন ইংলিশ। ওকে, আপনি এখানে ইংরেজি শিখতে আসছেন। তার মানে আপনি এটা হচ্ছে অনেকটা অ্যাডভার্ব অফ রিজনের মতো। আপনি এখানে কেন এসেছেন, অ্যাডভার্ব অফ রিজন। সাধারণত অ্যাডভার্ব অফ রিজনটাকেই টু দিয়ে লেখা হয়, টু প্লাস ভার্ব দিয়ে। এখন এটা তো সবাই জানে, এভাবে সিম্পল সেন্টেন্স আপনারা লিখবেন। কিন্তু আপনি বাকি পাঁচটা শিখবেন। বাকি ছয়টা এগুলো খাতায় লিখবেন, এগুলো প্র্যাকটিস করবেন। সবসময় শুধু টু প্লাস ভার্ব লিখবেন না, মাঝে মাঝে লিখবেন সো অ্যাজ টু ডু, ইন অর্ডার টু ডু, অথবা ইন অর্ডার টু লার্ন ইংলিশ। ঠিক আছে, উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ, উইথ এ ভিউটির পরে আইএনজি হয়, প্র্যাকটিস করে করে শিখে যাবেন। পর লিখতে পারেন টু এর জায়গায়, ফর, ফর লার্নিং ইংলিশ, ফর দিলে আইএনজি দিতে হবে। ফরের সাথে আরো দুইটা শিখে নেবেন। শুধু ফর না দিয়ে আপনি একটু বড় করেন, ফর দ্য পারপাস অফ, ফর দ্য রিজন অফ, আর একটু বড় করলেন। শুধু ফর দিলেন, শুধু ফর না দিয়ে যদি লেখাটা আর একটু বড় করতে চান তাহলে ফর দ্য পারপাস অফ লিখতে পারেন, ফর দ্য রিজন অফ লিখতে পারেন। আই কেম হেয়ার ফর দ্য রিজন অফ লার্নিং ইংলিশ, হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে এই 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এগুলোর সাথে আইএনজি হচ্ছে। কিভাবে শিখবো? প্র্যাকটিস করে করে শিখবো। একটা বাক্য লিখবেন, লিখে এটা আরো 7 ভাবে লিখবেন, ব্যাস। রাইটিংটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সের প্যাটার্ন, মানে ইনফিনিটিভ দিয়ে। এগুলো তো অলরেডি দেখানো হয়েছে, অ্যাপোজিটিভ ফ্রেজ। তো এগুলো আমি দেখাইছি দুইটা বাক্যে কিভাবে কানেক্ট হয়, দরকার নাই এইভাবে তো কানেক্ট করার দরকার নেই। আপনি বিকজ অফ এর ব্যবহার শিখেন, বিকজ অফ এর পরে একটা নাউন নিয়ে আসবেন। ধরেন আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, কি কারণে? বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস আই কুডন্ট অ্যাটেন্ড মাই ক্লাস। ধরেন এটা আপনি শেষেও লিখতে পারেন, দ্য কোম্পানি ওয়েন্ট ব্যাংক্রপ্ট, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। রিজনটা কি? বিকজ অফ ইটস পুয়ার ম্যানেজমেন্ট, মানে খারাপ ম্যানেজমেন্টের কারণে কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে। বিকজ অফ এর পরে নাউন বসাইবেন, সিম্পল করার জন্য, ঠিক আছে? ওকে, ডেসপাইট, ইনস্পাইট এগুলো একটু দেখবো, আর প্রেপোজিশনে কিছু ব্যবহার আছে। ম্যান ওয়াকিং, ম্যান ওয়াক যদি অ্যাডজেক্টিভ হয় মিনিংটা কেমন হবে বাক্য অনুযায়ী? মানে এমন একজন মানুষকে বোঝাবে যে, এমন হতে পারে যে হেঁটেছিল, তা মানে যে হাঁটতেছিল তাকে আপনি চিনেন, বা যে হাঁটতেছে তাকে আপনি চিনেন। অ্যাডজেক্টিভের মতো একটা মিনিং দিয়েও বুঝতে পারছি। আর যদি কাজটা বুঝাইতে চান, আইএনজি দিয়ে দেন, ওয়াকিং, ঝামেলা শেষ। আরেকটা এখানে দেখেন, সেটা হচ্ছে আপনি ডেসপাইট দিতে পারেন অথবা ইনস্পাইট অফ, এটার ব্যবহারটা শিখেন। এটার ব্যবহারটা হচ্ছে একটা পজিটিভ আইডিয়ার সাথে একটা নেগেটিভ আইডিয়াকে আমরা কানেক্ট করব। ধরেন, আওয়ার ভেকেশন ওয়াজ আ লট অফ ফান, পজিটিভ কথা, আমাদের ভেকেশনটা অনেক ফান ছিল। পরবর্তীতে আমরা একটু নেগেটিভ কথা বলতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে টাকা পয়সা না থাকা সত্ত্বেও, বলতে চাচ্ছি যে যেমন আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও, মানে একটা নেগেটিভ কথা আপনি বলে দিলেন যে এটা হওয়া সত্ত্বেও আমরা আসলে এটা করছি, হ্যাঁ। মানে পজিটিভ কাজটা, এটা পজিটিভ কাজের সাথে একটা নেগেটিভ কাজ আপনি কানেক্ট করবে, তো এই ব্যাপারটা প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। যেমন ধরেন, সে হ্যাপি, দেখা যাচ্ছে সে অসুস্থ হওয়ার পরেও সে হ্যাপি, গরিব হওয়ার পরেও সে হ্যাপি, টাকা পয়সা না থাকার পরেও সে হ্যাপি। তো এই যে একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ কথা আপনি ইনস্পাইট অথবা ডেসপাইট দিয়ে যুক্ত করে দিলেন। এটা এখন আপনি অনেকে পারেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন লিখতে যান তখন কলমের আগায় আসে না। এটা না আসার পিছনে রিজন হচ্ছে আপনি লিখেন না, পারেন রেখে দিছেন, শেষ। ডেসপাইট, ইনস্পাইট অফ, এটা নেগেটিভটাকে কানেক্ট করে, হ্যাঁ।
অর্থাৎ যে নেগেটিভ কথাটা বলতে চাচ্ছেন সেটা ডেসপাইট অথবা ইনস্পাইট এর সাথেই লিখবেন। যেমন ধরেন ইনস্পাইট অফ হিজ প্রপার্টি, এটা নেগেটিভ কথা। ধরেন ইনস্পাইট অফ দ্য কোল্ড ওয়েদার, এটা নেগেটিভ কথা বলতে চাচ্ছেন। এটার সাথে যেটা লিখবেন সেটাই নেগেটিভ কথা। হ্যাঁ, আপনারা বললেন যে যে নেটওয়ার্কের সমস্যা, তারপর আমরা ক্লাসে জয়েন করছি, হ্যাঁ, বা আমরা ক্লাস করতেছি, নেটওয়ার্ক সমস্যা তারপর আমরা ক্লাস করতেছি। তো সেটা আপনি ইনস্পাইট অথবা ডেসপাইট দিয়ে লিখে দিলেন যে নেটওয়ার্ক সমস্যা হওয়ার সত্ত্বেও আমরা ক্লাস করতেছি। বুঝতে পারছি? তো এভাবে আপনারা লিখবেন। কমপ্লেক্স করলে দো অল দো দিয়ে লেখা হয় আর কি, যেহেতু আমরা কমপ্লেক্স এখানে দেখতেছি না। দেখো ইনস্পায়ার এবং ডেসপায়ার দিয়ে কত বড় বাক্য লিখছে, এই যে প্রথমে যেটা দেখাইছিলাম, এটা বিশাল একটা বাক্য লিখছে। তো বাক্যটা কি আমি একটু ধরাই দিই, সিম্পল। তো এটা যেটা, এটা উম, একটা সত্ত্বেও আরেকটা হইছে, মোট কথা হচ্ছে এটা একটা সত্ত্বেও আরেকটা, মানে একটা থাকা সত্ত্বেও আরেকটা। ধরেন ডেসপাইট সত্ত্বেও, কি সত্ত্বেও? অ্যাভেইলেবিলিটি অফ দ্য নিউমারাস ওভার দ্য কাউন্টার ড্রাগ, মানে ড্রাগ মানে যেটা ওষুধ, হ্যাঁ। তো অসংখ্য বা অনেক ধরনের ওষুধ থাকার সত্ত্বেও, ওষুধের অ্যাভেলেবিলিটি, অনেক ধরনের ওষুধ থাকার সত্ত্বেও কি হচ্ছে, দ্য বেস্ট রেমেডি ফর আ কমন কোল্ড ভাইরাস, মানে ঠান্ডা বা সর্দি চিকিৎসার জন্য বেস্ট রেমেডি সেটা কি? সেটা হচ্ছে গেটিং লটস অফ রেস্ট, প্রচুর পরিমাণ রেস্ট নেওয়া, ড্রিঙ্কিং লটস অফ লিকুইডস মানে প্রচুর পরিমাণ তরল পান করা, যেমন ধরেন পানি, স্পেশালি ওয়াটার। আর দুইটা বিষয়কে এখানে ইয়া করা হয়েছে। তার মানে বুঝাতে চাচ্ছে ঠান্ডা মানে ঠান্ডা অথবা সর্দি, এই চিকিৎসাগুলোর জন্য অনেক ওষুধপাতি আছে, ড্রাগস আছে। তারপরে এখনো পর্যন্ত এটার বেস্ট রেমেডি বা ভালো ওষুধ হচ্ছে প্রচুর পরিমাণ ঘুমানো এবং তরল পান করা। আপনার যদি সর্দি হয়, ঠান্ডা হয়, ঠিক আছে, আপনি কি করবেন? প্রচুর পরিমাণ ঘুমাবেন এবং পানি পান করবেন, তরল পান করবেন, তাহলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রেপোজিশন দিয়ে দিয়ে প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি করে করে আপনারা সিম্পল বাক্যকে বড় করতে পারেন। কয়েকটা দেখাচ্ছি, ধরেন ধরেন বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ মানে ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়ার মাধ্যমে ইউ মে বি হেলদি, আপনি কি হতে পারবেন? আপনি হেলদি থাকবেন, হেলদি হতে পারবেন। আফটার মানে পরে, আমি যদি বলি আফটার টেকিং এক্সারসাইজ, তার মানে মিনিংটা হবে এক্সারসাইজ করার পরে ইউ শুড হ্যাভ হেলদি ফুড, আপনার ভালো খাবার খাওয়া উচিত। উইদাউট মানে ছাড়া, এখন আপনি যদি বলেন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ওন্ট বি সাকসেড ইন লাইফ, আপনি জীবনে সফল হবেন না। তো এইভাবে প্রত্যেকটা প্রেপোজিশন দিয়ে প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি করে তারপরে একটা কমা দিবেন, কমা দিয়ে আপনি বাক্যটা লিখবেন। এইভাবে বাক্যটা বড় করা যায়। ওকে, সো এছাড়াও আমরা পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রি মডিফাই, পোস্ট মডিফাই এগুলো দেখাবো, কিভাবে বাক্যটা আরো বড় করা যায়, কিভাবে একটা বাক্যকে পুরো এক পৃষ্ঠা লেখা যায় শুধু সিম্পল সেন্টেন্স। ওকে, ওকে, ঘুরাই দিলে তো প্রবলেম নেই। না, প্রবলেম না, আপনি পরেও লিখতে পারেন। ইউ শুড, আপনি ধরেন আফটার টেকিং এক্সারসাইজ আমরা শুরুতে লিখছি, আপনি পরেও লিখতে পারেন, সমস্যা নেই। ইউ শুড হ্যাভ এ হেলদি ফুড আফটার টেকিং এক্সারসাইজ লিখতে পারবেন, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এখান পর্যন্তই। তাহলে মোটামুটি সিম্পল সেন্টেন্সের বেসিক ধারণা পেয়ে গেছেন। কোশ্চেন বুঝার কোনো ওয়ে আছে? কোশ্চেন বুঝার ওয়ে আছে কিনা? বড় কোশ্চেন কোনটা বুঝেন না ওটা দেখাইয়েন, ঠিক আছে? তাহলে বুঝবো যে আপনার কোন ধরনের কোশ্চেনের প্রবলেম হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এখান পর্যন্তই। তাহলে সুন্দর করে সবাই সিম্পল সেন্টেন্সটা নোট করবেন, হ্যাঁ, এবং নোট করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। জাস্ট খাতায় লিখে রাখলেন অথবা ভিডিও দেখে ফালাই রাখলেন, ক্লাস করে শেষ করে দিলেন, হবে না। কলমের আগায় আসবে না, কলমের আগায় আসতে হলে লিখতে হবে। ওকে, টিল দেন টেক আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।